সেই দুটি লাইন আমি বলছি। সেখানে বলা হচ্ছিল, সে কবিতা আপনারা জানেন, ওরে সবুজ, ওরে আমার কাছা, আদমরাদের ঘা মেরে তোরা বাঁচা। সেই প্রেক্ষাপটটা ছিল তখন আমরা কিন্তু আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে এত লড়াই করছিলাম, আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে যাব। আমি যখন চিটাগং মেডিকেল কলেজে রাজনীতি শুরু করছি, তখন আমার মেবি আমি তখন থার্ড ইয়ারে উঠেছি, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠেছি। এরশাদ বিরোধী আন্দোলন চলছে, সনটা সম্ভবত 1987 সালে। উনি মানসী বিল্ডিংয়ে থাকতেন। আমাকে অনেক দিন ধরে তৎকালীন চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রয়াত জননেতা জনাব আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক ইকরামুল করিম আমাকে ছাত্রদলে আনার জন্য বিভিন্নভাবে ওনারা চেষ্টা করছিলেন। আমি আসলে ইনফ্যাক্ট তখনও কোনো রাজনীতি আমি শুরু করিনি, কারণ আমি আসলে ছোটোবেলা থেকেই আসলে আমি খুব পড়াশোনার মধ্যেই ছিলাম। একদম ক্লাস 1 থেকে আমি ফার্স্ট হয়ে এসেছি স্কুলে, এবং বাকলে গভর্নমেন্ট হাই স্কুল থেকে আমি স্টার মার্কস নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়ে মহসিন কলেজে স্টার মার্কস পেয়ে চিটাগং মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ওই আমার রাজনৈতিক যে যাত্রাপথ, যে বাসায় ওনারা আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেটা হচ্ছে আজকে এখানে বসা গোলাম আকবর খন্দকার সাহেবের বাসায়। সেদিন আমার রাজনৈতিক যে শুভযাত্রা সে বাসা থেকে শুরু হয়েছে। সে সনটা হচ্ছে 1987 সাল। আমি জানি না তখন তারিখের বয়স কত, অথবা জন্ম হয়েছে কিনা আমি জানি না। তো এই জন্যই বলছি যে আসলে এই মানুষটির অনেক অবদান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে উনি রাজনীতি করেছেন। তো আজকে এখানে ইয়ুথ বয়েজ অফ বাংলাদেশের এই কাউন্সিলে আমি অনেক বিজ্ঞজনকে আমার সামনে দেখতে পাচ্ছি। আমাদের নেক্সট জেনারেশনকে যারা নেতৃত্ব দেবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয় যে আমরা চিন্তা করছিলাম যে আমাদের পরে কারা নেতৃত্ব দেবে, কিন্তু আমাদের ইনশাআল্লাহর ভয় নেই। আমাদের সামনে কিন্তু বসে আছে যারা আমাদের এই বাংলাদেশটিকে নেতৃত্ব দেওয়ার জন্য। আজকে এখানে সবার বক্তব্যে আমি দেখতে পাচ্ছি যে চমৎকার একটা চিন্তাভাবনা, সুপ্ত চেতনা, চিন্তা লুকিয়ে আছে সবার, এই বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। এই যে একটা কনসেপ্ট সেদিন দেশনায়ক তারেক রহমান তারুণ্যের সমাবেশের মাধ্যমে ওনার যে একটা মেসেজ সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছিলেন যে তারুণ্যদের এগিয়ে যেতে হবে, কারণ এই তরুণরা যদি সামনে রিস্ক না নেয় তাহলে কিন্তু এই দেশকে স্বৈরাচার মুক্ত করা অসম্ভব। যুগে যুগে আমরা সেটা দেখেছি। আমাদের ভিসি মহোদয় বলেছেন, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তরুণ ছিলেন উনি একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল। ওনাকে আলামিন বলা হতো, সত্যবাদী। উনি কখনো মিথ্যা বলতেন না। এই যে এই হিলফুল ফুজুলের মাধ্যমে ইয়াং জেনারেশনকে উনি এস্টাবলিশ করছে, ইয়াং সোসাইটিকে উনি সেই সময় এস্টাবলিশ করতে পেরেছিলেন এই উগ্রতার বিরুদ্ধে। সেই সময় যে ছোট্ট বাচ্চাদেরকে কবর দেওয়া হতো, মেরে ফেলতো, মেয়েদেরকে মেরে ফেলা হতো, সেই যুগে এই ইয়াং সোসাইটি তখন এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, বন্ধ করেছিল। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 52-এর ভাষা আন্দোলন আমরা বলছি, সালাম, জব্বার, রফিক, বরকত, তাদের বয়স কত ছিল?
তাদের বয়সটা আপনি দেখেন, তারা সবাই ইয়াং ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভল্ট বলে এই বিপ্লব উদ্যান থেকে মুক্তিযুদ্ধের সূচনা করলেন 19৭১-এর 25শে মার্চ, তখন ওনার বয়স কত? ওনার বয়স তখন হার্ডলি 30 হবে। কাজে এই যে একটা সময়, সেই সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা কারণে গিয়ে আমরা আজকে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা করেননি, উনি মুক্তিযুদ্ধ করে বীর উত্তম খেতাবে ভূষিত হয়ে উনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। ওনার কোনো লোভ ছিল না। উনি চাইলে ওই সময় যদি চাইতেন উনি দেশের শাসনভার উনি গ্রহণ করতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। ঠিক একইভাবে আমরা যদি আরেকটি প্রেক্ষাপট আমরা যদি বলি, সেটা হচ্ছে 80-র দশকের প্রেক্ষাপট। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, তখন আরেকজন স্বৈর শাসক আমরা যাকে চিনি, হুসাইন মোহাম্মদ এরশাদ। দেখুন, ওই সময়ে একজন গৃহবধূ, উনি কিন্তু কোনো রাজনীতিবিদ ছিলেন না। ওনার বয়স তখন কত ছিল? বেগম খালেদা জিয়া 82 সালে কত বয়স হবে? যদি আজকে উনি যদি 80 বছর হয়, আজ থেকে আপনি ধরুন আজকে হচ্ছে 25, তাহলে 45 বছর আগে ওনার বয়স কত? 35 বছর বয়সে দেখুন উনি সেদিন গৃহবধূ থেকে রাজপথে এসে যে সংগঠনটি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, সেই সংগঠনটিকে সেদিন 80-র দশকে, আমরা যারা সে সময় ছাত্র রাজনীতি করেছি 80-র দশকে, দেখুন ওই সময়কার যে ছাত্রদের নেতৃবৃন্দ উঠেছে, তারা আজকে সবাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে। 80-র দশকে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে এগুলো আজকে যারা এখানে বসে আছে সবার জানা উচিত। 86 সালে কিন্তু অনেক দল এরশাদের সাথে চলে গিয়েছিল নির্বাচন, কিন্তু বেগম খালেদা জিয়ার দল বিএনপি যায়নি। 88 সালেও যখন চলে যাচ্ছিল, ঠিক সেই সময় ছাত্র সংগ্রাম পরিষদের সমস্ত ইয়াং নেতৃত্ব সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে চলে গেল। ইভেন ছাত্রলীগের যারা নেতৃত্ব, তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে সেদিন সাপোর্ট করেছিলেন ওনার আপসহীন নেতৃত্বের কারণে। কাজে বারবার এই যে ইয়াং লিডারশিপ কিন্তু নেতৃত্ব দিয়েছে, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি 80-র দশকে। উনি যদি ওনার আপসহীন নেতৃত্বের মাধ্যমে নেতৃত্ব দিতে না পারত এবং জাতীয়তাবাদী ছাত্রদলকে এমন একটি জায়গায় নিয়ে যেতে না পারত, এরশাদের কখনো পতন হতো না। এবং আমরা 91-তে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়াকে কখনো দেখতে পারতাম না। এটা ওনার শুধুমাত্র লিডারশিপের জন্য। এখন আসুন আজকের প্রেক্ষাপট। আমরা বলছি 36 দিনের আমাদের একটা বিপ্লব হয়েছে। ঠিক একই বিপ্লব সংগ্রাম কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনও হয়েছে। আমরা দেখেছি 27শে নভেম্বর 1990 সাল, যখন ডাক্তার মিলন, তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের অত্যন্ত ইয়াং লিডার ডাক্তার মিলন, বিএমএর জয়েন্ট সেক্রেটারি, যখন ওনাকে হত্যা করা হলো, উনি যখন শহীদ হলো, তার পাশে কে ছিল? ছাত্রলীগের তৎকালীন আওয়ামী লীগের যে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মহিউদ্দিন, উনি কিন্তু ওনার পাশেই ছিল। গুলিটা লাগলো ডাক্তার মিলনের এবং ডাক্তার মিলন মারা গেলেন। এবং 27শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর কয়দিন? 10 দিন। তাহলে কি আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 10 দিন বলবো? 10 দিন না, 10 দিনের আগের যে প্রেক্ষাপট, তাহলে দীপালি সাহা যে দেশের জন্য 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা এরশাদ বিরোধী আন্দোলনে তার আত্মাহুতি দিয়েছে, সেটা কি হবে? নূর হোসেন যে বলেছে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বলে সে যে শহীদ হয়েছে, তারা সবাই তরতাজা যুবক ছিল। নূর হোসেন, মিলন, মোজাম্মেল, জিয়াদের রক্তে আমরা নতুন বাংলাদেশ সেদিন পেয়েছি। 36 দিনের জুলাই অগাস্টের বিপ্লবে আমাদের তরুণ নেতৃত্ব দিয়েছে। আমরা 16টি বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি।
আমাদের অনেক শহীদ হয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। পরবর্তীতে আমাদের যে তরুণরা সেদিন রাজপথে নেমে এসেছিল এবং সেই নেতৃত্বে আমরা দেখেছি আরেকজন তরুণ নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানকে অত্যন্ত সাহসিকতার সাথে প্রথম দিন থেকে যিনি বলেছেন যে আমি এই তরুণদের ন্যায্য দাবির সমর্থনে আমি একমত পোষণ করছি, যে কোনো ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, আমরা সবাই মিলে একসাথে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রথম দিন থেকে উনি বলেছেন। কাজেই আমাদেরকে বুঝতে হবে এই দেশটা আমাদের সবার, এই দেশটাকে আমাদের সবাইকে মিলেই রক্ষা করতে হবে এবং আমাদের দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বারবার যেটা খামছে ধরা হয়েছে সেটাকে কিন্তু তরুণ সমাজ রক্ষা করেছে। সেটা যদি আমি বলি 52-এর ভাষা আন্দোলন, কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা এই জুলাই অগাস্টের আন্দোলন, গত 16টি বছর আন্দোলন। কাজেই তরুণ নেতৃত্ব আমাদের দরকার এবং সেটার জন্য সবচেয়ে যে কথাগুলো আমাদের মাঝে বক্তারা বলেছেন এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, আত্মস্থ করতে পারি এবং সেভাবে যদি আমরা কাজ করতে পারি, ইয়ুথ ভয়েস অফ বাংলাদেশ আজকের যে মিশন, তারা যে আজকে যে একটি কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা সফলতার মুখ দেখবে এবং আমি মনে করি এবং এরাই আমাদের বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করবে, যেটা কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি, যে কারণে আজকে আন্দোলন হয়েছে, যে বৈষম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা মনে করি আজকে আমাদের তরুণরা যদি এগিয়ে আসে, আমরা অবশ্যই এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করে দিতে পারি। আমি রিসেন্টলি টরন্টো থেকে এসেছি, তাদের একটা ইয়াং জেনারেশন আমার সাথে এটা মত বিনিময় করেছে, যারা সেখানে পড়াশোনা করছে। আমি তাদেরকে বলেছি আসলে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ইয়াং জেনারেশন। আমাদের ইসরাফিল বলেছে প্রায় 4,60,00,000 আমাদের ইয়াংরা আজকে আছে, অনেকেই তারা আজকে দিশাহারা, তারা কোনো চিন্তা করছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, কারণ বাংলাদেশকে তারা মনে করছে না এখনও নিরাপদ, তারা চলে যেতে চায়। এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। ওই ছেলেদেরকে আমি বলেছি, সব বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, ওইখানে বিভিন্ন কলেজে পড়ছে। আমি বলেছি তোমরা এখানে এসেছো শিক্ষা লাভ করার জন্য, তোমরা এখান থেকে টেকনোলজি শিখবে, এই টেকনোলজি ট্রান্সফার তোমরা করবে বাংলাদেশে। হৃদয়ে আমার বাংলাদেশ ধারণ করতে হবে। যতক্ষণ না বাংলাদেশকে তোমরা ধারণ করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে একটা কিছু থাকবে যে তুমি বাংলাদেশের জন্য তোমার কিছু করা হয়নি, বাংলাদেশে তুমি কিছু করতে চেয়েছিলে। তোমার ওই দেশের যে প্রতি যে সহমর্মিতা, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, সেটা তখনই হবে যখন তুমি দেশে এসে দেশের জন্য কিছু করতে পারবে, এই টেকনোলজি ট্রান্সফার করে দেশকে যখন সমৃদ্ধশালী করতে পারবে। এবং তারা সবাই একমত হয়েছে যে আমরা আসলে আমাদের যে ইচ্ছা ছিল এখানে সেটেল হওয়ার, আমরা অবশ্যই যাব বাংলাদেশে। আমরা গিয়েই আমরা আমাদের যে কোয়ালিফিকেশন আমরা অর্জন করেছি সেটাকে আমরা কাজে লাগাবো বাংলাদেশ। তো এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যতক্ষণ না আমরা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে না পারবো, শুধু নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে থাকবো, আমরা শুধু ন্যারেটিভগুলো নিয়ে চিন্তা করব, পজিটিভ অ্যাটিটিউড আমাদের থাকবে না, আমরা সবসময় সমালোচনা করতে থাকবো, কিন্তু আমাদের প্রবলেম সলভ করার কথা বলবো না, যেগুলো আমরা বারবার দেখছি। আমরা শুধু প্রবলেমের কথা বলি, কিন্তু আমরা কিন্তু সলভেশনের কথা বলি না, যে এই কাজটা এইভাবে সলভ করতে হবে। এই কথাটা কিন্তু আমরা খুবই কম বলি। কাজে এই সলভেশনের দিকটা থাকতে হবে। এখানে দেশপ্রেম, সততা, এই দুটো জিনিস যতক্ষণ না আমরা অর্জন করতে না পারবো, দেশকে যতক্ষণ না আমি ভালোবাসতে না পারবো, দেশকে আমি যতক্ষণ না ধারণ করতে না পারবো, আমরা এই দেশের জন্য কিছু করতে পারবো না। এবং আমি মনে করি আজকে আমাদের যে ইয়াং সোসাইটি, ইনশাল্লাহ তারা অবশ্যই দেশের জন্য সব কিছু ত্যাগ করার জন্য তারা আজকে প্রস্তুত রয়েছে। স্যাক্রিফাইস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
এই স্যাক্রিফাইসিং যে টেন্ডেন্সি তাদের মধ্যে আছে, এটা ইনশাল্লাহ আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমি আজকে ইউথ ভয়েস অফ বাংলাদেশের যে জেনারেল কাউন্সিল, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ এই চট্টগ্রাম শহরে আমি যে থিম নিয়ে এগিয়ে যাচ্ছি, ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ, আমি মনে করি আমার এই জার্নিতে ইউথ ভয়েস অফ বাংলাদেশ আমার সাথে থাকবে। এই কামনায় সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।